ডোনাল্ড লু বাংলাদেশে এসে পড়েছেন এবং ওনার সাথে গুরুত্বপূর্ণ কিছু মানুষ এসছেন। এর ভিতরে যিনি কিনা আন্ডার সেক্রেটারি ট্রেজারি উনিও আছেন এবং তারা ভারত হয়ে বাংলাদেশে আসবেন। ভারতে যাচ্ছেন মূলত আসলে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা কি হচ্ছে এগুলো জানার জন্য। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ট্রেজারির আন্ডার সেক্রেটারি আসবেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জন্য সুখবর আসবে। মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু অন্যদিকে আলোচনা করি। চলুন, যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক কোন অবস্থায় আছে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। তলানিতে অনেকগুলো কারণে। প্রথমত, ইউক্রেন ইস্যুতে ভারত হোল হার্টেডলি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন এবং রাশিয়ার বিরুদ্ধে তারা কোনোদিন যাবে না। তারা চাইছে সামহাও যদি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা থামানোর ক্ষেত্রে যদি ভারত একটি ভূমিকা পালন করতে পারে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু খুশি করা যায় এবং রাশিয়াকেও খুশি করা যায়। কিন্তু রাশিয়া সেই ক্ষেত্রে কতগুলো শর্ত স্পষ্ট করে দিয়েছে। যতটুকু জায়গা তারা দখল করেছে ওটা কোনো মতেই ছাড়বে না রাশিয়া। এটা একেবারে কনফার্ম শর্ত এবং ওটা ছাড়লে রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চল, রাশিয়ার যেই কন্ট্রোল নিয়ন্ত্রণ বা যেই এক্সিট পয়েন্ট সেটা বন্ধ হয়ে যাবে। তাই রাশিয়া কোনোভাবেই ওইটা ছাড়বে না ওই অঞ্চল ছাড়বে। এটা অন্যতম শর্ত। তাই সেই শর্ত কি ইউক্রেন মেনে নেবে? যাই হোক, তো ওই বিষয়ে যথেষ্ট বিপাকে আছে এবং অন টপ অফ ইট গত 4 সেপ্টেম্বর একটি খবর ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। সেটা হচ্ছে রাশিয়ার সাথে ভারতের যেই তেল কেনার বিষয়টা, সেটা সর্বোচ্চ অবস্থায় গেছে এবং সেটা চায়নাতে যত তেল রপ্তানি করে তার চেয়েতেও বেশি তেল এখন পাঠিয়েছে ভারতকে রাশিয়া। এবং এর ক্ষেত্রে যে টাকাটি দিতে হবে ভারতকে, সেটা সহজভাবে বলতে গেলে ভারত সেখানে তাদের রাশিয়ার অস্ত্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু টেকনোলজিক্যাল কাজে সহায়তা করবে। অর্থাৎ তারা ওখানে ভারতে প্ল্যান্টে সেটা উৎপাদন করবে, যেটা আসলে আমেরিকা কোনো মতে ভালো চোখে দেখে না। এর আগে কয়েক মাস আগে চায়নাকেও আমেরিকা ধমকি দিয়েছিল যে কোনো মতে যেন চায়না রাশিয়ার সাথে কোনো রকম অস্ত্র চুক্তি বা অস্ত্র বানানোর কোনো চুক্তিতে না যায়। তারা সেই ক্ষেত্রে অবশ্যই বিপাকে আছে ভারত। এরপরে মূল যে বিষয়টি অনেকেই আলোচনা করছেন না, সেটা হচ্ছে ব্রিক্স কারেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সাল থেকেই বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে কাজ করে আসছে এবং বিশ্বের বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এই কারেন্সিকে তারা ওয়েপন হিসেবে ব্যবহার করে। পেট্রো ডলার যেটা, সেখানে পেট্রোলের কেনা বেচা ইত্যাদিও ডলারই, আমেরিকান ডলারই হতো এবং সৌদি আরব সেই চুক্তি, এত দীর্ঘ সময়ের চুক্তি থেকে সেটা নবায়ন করেনি। তো সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র একটু বিপাকে আছে। এগুলো সমাধান করতে মরিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন, লিবিয়ার গাদ্দাফি উনি চেয়েছিলেন আফ্রিকান একটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, যেটার অ্যাগেনস্টে অর্থাৎ গোল্ডের অ্যাগেনস্টে তারা আফ্রিকান দিনার বের করবে, কিন্তু তার পরিণতি আলটিমেটলি গাদ্দাফির কী হয়েছিল সেটা আপনারা জানেন। তাই যখনই কোনো কারেন্সির বিষয় আসে, আমেরিকা এটাকে সবচেয়ে বেশি সিরিয়াসলি নেয়। তো ব্রিক্স এর কারেন্সির সংক্রান্ত ব্যাপারে গত 1 বছর আগে ব্রিক্সের লিডাররা বৈঠক করেছিলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রিক্সের একটি কারেন্সি তৈরি হবে, কারেন্সি সৃষ্টি করবে এবং সেই ক্ষেত্রে তারা আমেরিকান যে সুইফট, এটার বদলে তারা একটি সিস্টেম ডেভেলপ করবে এবং পর্যায়ক্রমে তারা একটি কমন কারেন্সি করার দিকে এগিয়ে যাবে। গত 2 সপ্তাহ আগে ব্রিক্স ঘোষণা করেছে যে ইন্ট্রা ব্যাংক সিস্টেম লঞ্চ করা হবে। ইন্ট্রা ব্যাংক সিস্টেম লঞ্চ করা হচ্ছে এবং বিভিন্নভাবে আমেরিকার যে সুইফট সিস্টেম সেটাকে রোধ করার জন্য, সেটা ডমিনেন্সকে রোধ করার জন্য। কারণ আপনারা জানেন যে ইউক্রেনের সাথে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার প্রায় $600 বিলিয়ন ফ্রিজ করে দিয়েছে। তাই এই সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছে। তো এই বিষয়ে তারা বহুত খ্যাপা আমেরিকা এই ভারতের উপর প্রচণ্ড খ্যাপা এবং কোনো মতে তারা রাশিয়াকে যেহেতু কন্টেন করতে পারছে না, রাশিয়া যেভাবে হোক তেলের মাধ্যমে তাদের প্রচুর মিনারেল রিসোর্সেস, চায়নার সাথে বন্ধুত্বের কারণে যেভাবে হোক সেটাকে বাইপাস করছে এবং মধ্যপ্রাচ্যেও যেন একটু খন্টাস অবস্থা আমেরিকা আছে মনে হচ্ছে। কারণ আমেরিকার
লং টাইম ফ্রেন্ড, সৌদি আরব ব্রিক্সে জয়েন করেছে। তো সেটা একটা বিরাট একটা নিউজ। ব্রিক্সে মোট পৃথিবীর জনসংখ্যার 40% বসবাস করে এবং ব্রিক্সের টোটাল ইকোনমি হচ্ছে $30 ট্রিলিয়ন এবং যারা কিনা ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা অর্থাৎ এই দেশগুলোর ভিতরে যারা G7, সেই G7 দেশগুলো নিয়ন্ত্রণ করে $46 ট্রিলিয়ন। কিন্তু জনসংখ্যা তো প্রচুর, বুঝতেই পারছেন, কারণ G7 এর জনসংখ্যা 800 মিলিয়ন মানুষ, অর্থাৎ 1 বিলিয়নও না। তো সেই ক্ষেত্রে ব্রিক্সে যদি একটা কমন কারেন্সি হয়ে যায় তাহলে ডলার সিরিয়াস প্রবলেমে পড়বে, সিরিয়াসলি পড়বে, তাই হাতে টাইম নেই। তো এটা বরাবর যেটা করা সেটা হচ্ছে ক্ষেপে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে প্রচণ্ড ক্ষেপে আছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় এলাই যারা বন্ধু যারা, যেমন ক্যানাডার সাথেও শিখ মিলিটেন্ট ইস্যু, বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে গেছে ক্যানাডা। সব কিছু মিলে সময়টা ভারতের ভালো যাচ্ছে না। অন টপ অফ ইট নরেন্দ্র মোদীর তো যথেষ্ট সমালোচনা আছে। নরেন্দ্র মোদী যথেষ্ট সমালোচনার কারণ হচ্ছে হাউডি মোদি, কারণ ট্রাম্প নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো বন্ধু ছিল এবং ট্রাম্পের পূজা হতো ভারতে। সব কিছু মিলে আসলে এখন ভারতের সময় ভালো না, কারণ বাইডেন ট্রাম্পকে পছন্দ করে না এবং বর্তমানে যিনি আমি নিশ্চিত প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সেটা হচ্ছে কামালা হ্যারিসও আসলে ট্রাম্পকে প্রচণ্ড অপছন্দ করেন। ট্রাম্পের যারা বন্ধু তারা কামালা হ্যারিসের বন্ধু হতে পারে না। তো সেখানে একটি বিষয় লক্ষণীয় ভবিষ্যৎ ফরেন পলিসির ক্ষেত্রে। তাহলে তারা কী করবে? তারা বর্তমানে কার্টার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে যাবে এবং কার্টার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে গিয়ে বাংলাদেশে এবং পাকিস্তানে তারা চাইবে তাদের টোটালি নিয়ন্ত্রণ নিয়ে নিতে। মধ্যপ্রাচ্যকে কীভাবে শিক্ষা দেওয়া যায়? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নির্ভরশীলতা আমাদের দক্ষিণ এশিয়াতে এবং এশিয়ান এই দক্ষিণ পূর্ব এশিয়ান ইত্যাদি দেশগুলোর উপর সবচেয়ে বড়, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে হচ্ছে ম্যান পাওয়ার। তাই ম্যান পাওয়ারকে যদি স্কুইজ করে দেওয়া যায় তাহলে সেখানে একটা নিয়ন্ত্রণে আসবে, মধ্যপ্রাচ্য একটু নাড়াচাড়া দিয়ে উঠবে। এবং পাকিস্তান এর সাথে সৌদি আরবের ডিল আছে, নিউক্লিয়ার ওয়েপন ডিল, মানে যদি সৌদি আরবকে কেউ নিউক্লিয়ার স্ট্রাইক করে, ধরুন ইসরায়েল, সেক্ষেত্রে পাকিস্তান সেটা নিউক্লিয়ার স্ট্রাইক দিয়ে রেসপন্স করবে, সেরকম একটা এগ্রিমেন্ট আছে। এবং পাকিস্তানের প্রচুর সোলজার সৌদি আরবে চাকরি করে। সব কিছু মিলে পাকিস্তান একটা ইম্পর্টেন্ট দেশ, তাই পাকিস্তানকে কোনো মতে হাতছাড়া করা যাবে না। এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের যেহেতু টার্মোয়েল চলছে একটু, ইমরান খান টার্মোয়েল ইত্যাদি, এবং সব কিছু মিলে বাংলাদেশকে সবচেয়ে বড় প্রায়োরিটি দিবে বর্তমানে পুরো এশিয়াতে। আমার হিসেবে ওই দিকে আপনার সাউথ চায়না সি বাদে আমরা হচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এবং এই ক্ষেত্রে ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, আমি এটা নিশ্চিত। এবং সেই ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলোতে, যেখানে কিনা ধরুন মণিপুর, সেভেন সিস্টার্স, চিকেন নেক, এই অঞ্চলগুলোতে আসলে উত্তরোত্তর আমরা সিচুয়েশন আরও খারাপের দিকে যেতে দেখব। মণিপুরে আমরা দেখেছি চীন একটি পাওয়ার স্ট্রাগলে চলে গেছে আমেরিকার সাথে, কারণ চীন একেবারে ছেড়ে দিবে না এই প্রচেষ্টা। আমেরিকার এই ডমিনেন্স, ঘরের একেবারে দরজার গোড়ায় এই ডমিনেন্সকে একেবারে ছেড়ে দিবে না। তাই বাংলাদেশে রাখাইন ইস্যুকে একটু আবার ধাক্কা দিতে চাচ্ছে চায়না, এবং সেই ক্ষেত্রে চায়নার যারা বন্ধুবান্ধব আছে তারা ওই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে দিতে চাচ্ছে। বর্ডারে হাজার হাজার রোহিঙ্গা দাঁড়িয়ে আছে, মানে চায়না একটু আমাদেরকে প্রেশার রাখছে যে বেশি বেরোন আমেরিকার সাথে। অপরদিকে কুকি চীনকে দিয়ে এবং বিভিন্নভাবে ড্রোন দিয়ে চায়না আবার দিকে মণিপুরী অঞ্চলে তাদের অবস্থান জানান দিচ্ছে, যে কারণে কিনা ভারতের আপনারা দেখেছেন ভারতের ডিফেন্স মিনিস্টার অলরেডি বলেছেন ভারতের সৈন্যকে আপনার যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, মানে হাই অ্যালার্টে চলে গেছে বেসিক্যালি। তাই এই অঞ্চলগুলোতে ভারতকে যদি ডিস্টেবিলাইজ করা যায় এবং ভারতের ইকোনমিকে যদি মার দেওয়া যায়, তাহলে ব্রিক্সের যে কারেন্সির সম্ভাবনা সেটা আরও পিছিয়ে যাবে। আমি বলেছি আপনাদেরকে এর আগে যে এইটাই হচ্ছে আমেরিকান সাধারণত পলিসি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দেশের বঙ্গোপসাগর আছে, এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ডিল হয় সেটা হচ্ছে কথা। আমার হিসাবে সামনে বিএনপির সাথে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে গেছে। শেখ খালেদা জিয়া উনি যুক্তরাজ্যে যাবেন এবং তারেক রহমান দেশে আসার পথ সুগম হবে। এবং আরও যেটা হবে, জামাতকে মোটামুটি এখন সাইডলাইনে দিয়ে দেওয়া হবে। জামাতকে আর কোনোভাবেই কোনো ভালো পদ বা কোনো ভালো সুযোগ আর দেওয়া হবে না। আমার বন্ধু নকিব মোহাম্মদ রসুল্লাহ ইসলামিক ইউনিভার্সিটির ভিসি হওয়ার কথা ছিল, কিন্তু তার জামাতি ব্যাকগ্রাউন্ডের কথা আপনাদেরকে আমি বলেছি, এবং তার সেখানে নিয়োগকে থামিয়ে দেওয়া হয়েছে, এটা তারই পূর্বাভাস।
ডোনাল্ড লু এখানে এসে আমাদেরকে মোটামুটি টাকা পয়সা দেওয়া হবে, এটা আমি নিশ্চিত, এবং ভালো টাকা আমরা পাবো, এবং এখানকার আমাদের বাংলাদেশের ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দ্রুত বেটার হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এদেরকে বলা হবে যে যাতে করে ডক্টর ইউনূসকে কাজ করতে দেওয়া হয়, এবং বিএনপিকে ক্ষমতা আসতে সহায়তা করা হবে, কারণ বিএনপি জনপ্রতিনিধির দল এবং বিএনপি যথেষ্ট প্রমিনেন্স রয়ে গেছে বাংলাদেশে, যথেষ্ট জনপ্রিয়তা আছে, এবং বর্তমানে তো বটেই এখানে আওয়ামী লীগ টোটালি একটা অকার্যকর দলে পরিণত হয়েছে অন্তত বর্তমানে। এবং শেখ হাসিনাকে এখানে কোনো পাত্তা দেওয়া হবে না। শেখ হাসিনার ব্যাপারে সেখানে কিছুটা পরোক্ষভাবে হলেও ভারতকে ওয়ার্নিং পৌঁছে দেওয়া হবে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে ডোনাল্ড লু যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। এটা ওয়ারেন্ট ইস্যুটা ওভারডিউ, কিন্তু সেই ওয়ারেন্ট ইস্যুটা এখন হবে, সামনে আপনারা দেখতে পাবেন। এবং এই ওয়ারেন্ট ইস্যুর সাথে সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য একটি প্রক্রিয়া শুরু হবে। সেটা ভারত কিভাবে ট্যাকেল করবে সেটা দেখার বিষয়, তবে ভারত না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। তো বাংলাদেশের কোনো পাত্তা দেওয়ার দরকার নাই ভারতকে বর্তমানে, আমি মনে করি। ভারতের সঙ্গে আমরা শত্রুতা চাই না, কিন্তু ভারত যে দাদাগিরি করতো সেটাকে আর পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা এখন রাখে। বাংলাদেশের ভিতর দিয়ে ভারত আর কিছুই করতে পারবে না। বর্ডার আরও সিল করা হবে, বাংলাদেশের ভিতরে ভারতের ব্যবসা বাণিজ্য যদি চলেও যায় আমাদের কোনো আসা যাবে না, কারণ সেটাকে ক্ষতিপূরণ আমাদেরকে দিয়ে দেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা গার্মেন্টসে অলরেডি দেওয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা আরও বৃদ্ধি পাবে। আপনারা মনে রাখে ভুলে গেলে চলবে না যে ইউক্রেনকে বিলিয়ন্স অফ ডলার আমেরিকা সহায়তা দিয়েছে তাদের স্বার্থের জন্য। বাংলাদেশকেও তারা বিলিয়ন্স অফ ডলার দিতে দ্বিধা করবে না, এবং বিভিন্ন মাধ্যমে, যেমন ইউএসএইডের রিপ্রেজেন্টেটিভও বাংলাদেশে ডোনাল্ড লুর সাথে এসছেন। এটা কি বার্তা বহন করে বুঝতেই পারছেন। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থার সামনে ভালো যাবে, এবং দ্রুত পরিস্থিতি বেটার হবে। বাংলাদেশে একটি দল গঠন করতে পারে বা বাধ্য করা হতে পারে সমন্বয়কারীদেরকে, এবং যেটা করতে দেওয়ার আগে বিএনপিও চাইছে তাদের অবস্থানটা শক্তভাবে আমেরিকাকে বোঝাতে যে আমাদেরকে বাদ দিয়ে কিছুই পরিকল্পনা করা যাবে না। এর আগে বাংলাদেশে যে গণ্ডগোলগুলি শুরু হয়েছিল, জামাত যে মানে লাফালাফি করছিল, এছাড়া ইসলামিক ও কিছু জঙ্গিবাদী দলগুলো আস্ফালন ঘটাচ্ছিল, এগুলো আসলে মূলত বিএনপিকে একটা চাপে রাখার জন্য, যাতে করে বিএনপি বার্গেনে আসতে বাধ্য হয়। তো যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এসছে আমাদের পাশে আসবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ভারতের চাইতে এখন বহুগুণে বেশি বিশ্বাস করে, এবং ভারতকে চেকের ব্যাসে রাখতে হলে বাংলাদেশের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। শেখ হাসিনার যেই লোকটির সাথে কথা বলেছেন ফোন আলাপে, আপনারা দেখেছেন, সে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে ওদের জন্য ভালো হবে। কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্প মোদির সঙ্গে সম্পর্ক ভালো। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা আসে, শেখ হাসিনা আবার ডোনাল্ড ট্রাম্প প্লাস মোদি এই লবিতে সে আবার বাংলাদেশে ফিরে আসার একটি পরিকল্পনা করতে পারবে বলে তারা মনে করে। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টপলড হয়ে গেলে তাকে আর কখনো কেউ ক্ষমতা নিতে দেখেনি। সব কিছু মিলে কনফিডেন্ট থাকুন, ভারতকে পাত্তা দেওয়ার অন্তত বর্তমানে আমাদের কোনো কারণই নেই। বরঞ্চ ভারত আমাদেরকে কোনো প্রকার আক্রমণ করারও সাহস রাখে না, কারণ আক্রমণ করলে আমরা ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা রাখি। দিনটি আমাদের সামনে ভালো, নিশ্চয়ই ভালো।